আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা মনে হয় শুরু করে দিতে পারি রে।
ইয়েস ইয়েস স্যার। স্যার। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো অবস্থা। আচ্ছা, আপনারা তো আমার স্লাইডটা পাইছেন গতকালকে, রাইট? জি স্যার। কেউ কি দেখছেন স্লাইডটা পড়ে একবার? জি স্যার। আচ্ছা, বোঝা যায় না কোনো প্রশ্ন আছে? পড়ে কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2, যেখানে আমাদের মূলত কস্ট ইউনিট বা কস্ট ক্যালকুলেশনের পার্ট 1টা আমরা দেখবো। এটা ডিটেলসটা আমরা আমাদের চ্যাপ্টার 3-তে গিয়ে পাবো। দেন আমাদের কস্ট ইউনিট এবং এটার ক্যালকুলেশনটা আমাদের ইনিশিয়ালি শেষ হয়ে যাবে। আমরা আজকে যেটা দেখবো যে ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট এই জিনিসটা কি, এবং ডিরেক্ট ইনডিরেক্ট কস্টের কিছু মিসকনসেপশন থাকে, সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশন কি এবং ইনভেন্টরি ভ্যালুয়েশনের মেথড কি কি হতে পারে, সেটা নিয়ে আমরা আলাপ করব। ইনভেন্টরি ভ্যালুয়েশন থেকে আমাদের কিন্তু প্রতিবারই অনেকগুলি কোশ্চেন আসে। একটা কোশ্চেন ছিল। ডিরেক্ট কস্ট কি, এটা কি কেউ বলতে পারবেন? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। আগের প্রিভিয়াস কিছু মানে হচ্ছে যে পেজ পড়ে কিছু সমস্যা পাইছি, এর মধ্যে একটা হলো যেখানে কস্ট অবজেক্ট কি এটা বুঝতে পারি নাই। হুম। আর কস্ট অবজেক্ট এই টার্মটা বুঝতে পারি নাই। কস্ট কনসেপ্টটা হচ্ছে যেটার জন্য কস্ট আইডেন্টিফাই করা হয়। লাইক ধরেন আমি একটা শার্ট বানাচ্ছি, হ্যাঁ, এখন এই যে শার্টটা হচ্ছে কস্ট অবজেক্ট। আর ধরেন ইউনিট যদি হয় তাহলে শার্ট একটা শার্ট না এক বক্স শার্ট, আমি কিভাবে ক্যালকুলেশনটা করব, সেটা হচ্ছে আমার ইউনিট। অবজেক্টটা হচ্ছে যার জন্য আমরা কস্ট আইডেন্টিফাই করি। লাইক ধরেন এক শার্ট, শার্টের জন্য করি চেয়ার, টেবিল, ঠিক আছে, আলমারি, পার স্টুডেন্ট, পার পেশেন্ট, যার জন্য কস্ট আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, যে পেশেন্ট। এখন ধরেন আপনার এখন এটা হচ্ছে যে অবজেক্ট, আর ইউনিটটা হচ্ছে যে আপনার কতটুকুর জন্য আপনি একটা ইউনিট ধরবেন। যেমন আপনার ধরেন আহ অনেক সময় এরকম হয় যে একটা টেবিল একটা চেয়ার, আর অনেক সময় হয় না যে সেট, যেমন ডাইনিং টেবিল, তাহলে ডাইনিং টেবিলের সাথে 6টা চেয়ার মিলে একটা সেট, এইটাই হচ্ছে একটা ইউনিট। বুঝতে পারছেন? জি স্যার। পিরিয়ড কস্ট বুঝছেন কি? আপনি? জি স্যার বুঝেছি। এই যে এই সুইটেবল কস্ট ইউনিট বের করে কিভাবে, মানে মেজার করে কিভাবে এটা? এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ডিসিশনের উপরে এবং আপনার বিজনেস ম্যানেজারের উপরে। লাইক ধরেন আপনার আহ, এটা আবার বিজনেস ম্যানেজার কি ধরেন, আপনি যখন একটা মুদি দোকানে চাল বিক্রি করে, সে তো কি চিন্তা করে, যে সে চিন্তা করে যে ধরেন তার পার কেজিতে কত এক্সপেন্স পড়লো, সে কত টাকা বিক্রি করবে। আবার ধরেন পাইকার চিন্তা করে তার পার বস্তাতে কত পড়লো। ঠিক আছে। আবার ধরেন আপনার আহ যদি প্রডিউসার হয় তখন কিন্তু সে তার মতো করে একটা করবে। সো ইউনিটটা ডিপেন্ড করে হচ্ছে ম্যানেজমেন্টের উপরে, ম্যানেজমেন্ট যেভাবে এটাকে ডিফাইন করতে চায় সেভাবে সে করতে পারবে। এবং বিজনেস সাইজের উপরে বা বিজনেস ন্যাচারের উপরে কিন্তু এইটা আবার চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন ধরেন আপনার হইতে পারে যে আমরা শার্ট শার্ট বারবার বলতেছি, একটা খুচরা বিক্রেতার কাছে হয়তো বা একটা এক পিস ওয়ান পিস শার্ট ইজ ইম্পর্টেন্ট। হয়তোবা যে প্রডিউসার সে বিক্রি করে পার কার্টুন, পার কার্টুনে ধরেন 100টা শার্ট থাকে, এরকম আর কি। সো এটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টের উপর। এটার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করতেছে, সে কিভাবে কস্টটাকে আইডেন্টিফাই করতে চায়, তার বিচার বিশ্লেষণের জন্য, তার সিদ্ধান্ত নেওয়ার জন্য
যেভাবে ইউনিট হলে ভালো হয় সে সেভাবেই নিবে। অনেক টাইমে হচ্ছে কোশ্চেন করে যে ইজ বার ইজ সুইটেবল একটু কস্ট জোরে ইউনিট বলবেন, অথবা একটু জোরে বলবেন, আপনার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছি না। অনেক টাইমে স্যার হচ্ছে কোশ্চেন করে কি যে বার কি সুইটেবল কস্ট ইউনিট, রেস্টুরেন্ট কি সুইটেবল কস্ট ইউনিট, অথবা হচ্ছে মিল সার্ভ এগুলা কি সুইটেবল কস্ট ইউনিট নাকি হচ্ছে আনসুইটেবল কস্ট ইউনিট। এগুলো এখানে বের করবো কি এবার যে কোনটা সুইটেবল কস্ট ইউনিট কোনটা আনসুইটেবল। আমি শেষের অংশটা শুনছি, আপনার প্রথম অংশটা শুনি না, আরেকবার বলবেন? স্যার এখানে অনেকে অনেক সময় কোশ্চেন করে কি যে বার মানে হচ্ছে মানে মদ আর কি, এটা কি সুইটেবল কস্ট ইউনিট কিনা, অথবা রেস্টুরেন্ট এটা কি সুইটেবল কস্ট ইউনিট কিনা। আচ্ছা, এখন দেখেন এই যে প্রশ্নটা করছেন না, যে ধরেন আপনি বারের কথা বললেন আবার রেস্টুরেন্টের কথা বললেন। এখন বার এবং রেস্টুরেন্ট ইটসেলফ একটা সুইটেবল কস্ট ইউনিট হইতে পারে ফর দা গ্রুপ। যে ধরেন আমার 1,000 বার আছে সারা দেশে বা সারা পৃথিবীতে, তাহলে আমার প্রত্যেক বারের জন্য আমি আলাদা আলাদা কস্টিং করব। এখন আমি যদি আমার 1,000 বার আছে আর আমি যদি সেখানে করি এরকম যে আমার প্রত্যেক কাস্টমারের পিছনে আমার কত যাচ্ছে, সেটা কিন্তু ওর জন্য সুইটেবল হবে না। কার জন্য? গ্রুপের জন্য। কিন্তু যদি এমন হয় যে আমার একটাই বার, সেক্ষেত্রে কিন্তু আমি আমার কাস্টমার ওয়াইজ একটা করতে পারি। সেম ভাবে রেস্টুরেন্ট, আমার অনেক রেস্টুরেন্ট আছে, সেক্ষেত্রে আমি প্রত্যেক রেস্টুরেন্টে যতজন খাইতে আসে এক একজন এক এক রকম করে খায়, এক একজন এক এক জিনিস খায়। তো সেটা ডিপেন্ড করে হচ্ছে ম্যানেজমেন্টের উপরে, যে আপনি আসলে আপনার পজিশনটা কি, আপনি কোন লেভেল থেকে এটা করতে যাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে। এখন মনে করেন আপনারা যদি অলরেডি সি ফার্মে কেউ ঢুকে থাকেন, ধরেন আপনি যিনি আছেন, আপনি একটা জবের ইনচার্জ আছেন, আপনি তখন অ্যানালাইসিসটা করবেন আপনার জবের প্রত্যেকটি স্টুডেন্টের পারফরমেন্স। ঠিক আছে, যে ওর পিছনে আপনার কত কস্ট যাচ্ছে, কত ওর যে ইনকাম করতেছেন সেরকম। কিন্তু আপনার যে ম্যানেজার আছে, ওর তো প্রত্যেক স্টুডেন্ট দেখার সময় নেই, সে দেখবে যে আমার কোন অ্যাসাইনমেন্ট থেকে কি আসতেছে। আবার ধরেন আপনার পার্টনারের তো এরকম 5, 6টা, 10টা ম্যানেজার থাকতে পারে, সে এখন প্রত্যেক ক্লায়েন্ট ওইভাবে দেখার হয়তো বা তার সুযোগ নাই। সে তখন কি করবে, ঠিক আছে আমার যে ম্যানেজার গুলো আছে তারা প্রত্যেকে আমি কিভাবে কন্ট্রিবিউট করতেছে। সো এটা আপনার হার্ড এন্ড ফাস্ট বলে দিতে পারবেন না দেখে যে এটা কি সুইটেবল না সুইটেবল না। এটার জন্য আপনার অনেক ইফ বার্স আছে, যে এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আপনাকে জানতে হবে। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। হুম। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার পিরিয়ড কস্ট কি। আচ্ছা, পিরিয়ড কস্টটা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য যেটা খরচ, সেটা আপনার প্রোডাক্টের সাথে লিঙ্ক নাই বলতে প্রোডাক্ট উৎপাদন করতেই আপনি সেই খরচগুলি করতেছেন, কিন্তু সেটা প্রোডাক্ট উৎপাদন হোক বা না হোক সেটা একটা নির্দিষ্ট সময়, লাইক রেন্ট। আপনার রেন্টটা হচ্ছে, সে ধরেন আপনি সারা বছর রেন্ট, এটা এই বছরের বা এই পিরিয়ডের বা 1 মাসের রেন্ট, এই মাসের এক্সপেন্স, এই মাসে যাই প্রোডাকশন হোক বা না হোক রেন্ট খরচটা এই মাসের জন্য এটা ফিক্সড। দিস হচ্ছে পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট হচ্ছে যে আপনার প্রোডাক্ট যখন উৎপাদন হবে বা প্রোডাক্ট যখন মুভ করবে খরচটা মুভ করে। সেটা কিরকম? ধরেন আপনার র মেটেরিয়াল আছে, র মেটেরিয়াল ইউজ করে আপনি প্রোডাক্টটা বানাচ্ছেন। এই এখন যদি এই 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 পিরিয়ডে যদি আপনি প্রোডাক্টটা বানান, তাহলে এটা এই খরচটা হবে। সো এটা প্রোডাক্টের কস্ট, র মেটেরিয়াল যেটা। কিন্তু এইটা যদি আপনি বিক্রি না করেন, তাহলে তার কস্টে চার্জ হচ্ছে না, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে না। এটা পরের পিরিয়ডে বা 1 বছর পরে বা 1 মাস পরে বিক্রি করতেছে, তখন খরচটা সেই পিরিয়ডে চলে যাচ্ছে। এই জন্য বলতেছে যেইটা প্রোডাক্টের সাথে সাথে মুভ করে সেটাকে বলতেছে প্রোডাক্ট কস্ট। মুভ করে মিন্স মানে আপনার কমা বাড়া না, মানে প্রোডাক্ট যেদিকে গিয়া চার্জ হবে সেদিকে গিয়ে ওই খরচটা চার্জ হবে। আর পিরিয়ড কস্ট হচ্ছে আমার প্রোডাক্ট বেচা বিক্রি হোক বা না হোক, প্রোডাকশন হোক বা না হোক, কিন্তু খরচটা আমার হয়ে গেছে ওই সময়ের জন্য, সেটা হচ্ছে আমার পিরিয়ড কস্ট। জি স্যার বুঝতে পারছি। থ্যাঙ্কস। আচ্ছা, ক্যান আই মুভ অন? ইয়েস। আচ্ছা, ডিরেক্ট কস্ট কেউ তো বললেন না, আমার অ্যান্সারটা কেউ দিলেন না। স্যার ডিরেক্ট কস্ট হচ্ছে স্যার একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যে কস্টগুলো ডিরেক্টলি হয়, যেমন র ম্যাটেরিয়ালের খরচ, তারপর ডিরেক্ট লেবারের খরচ, ইনভেন্টরির খরচ, এগুলো হচ্ছে স্যার ডিরেক্ট কস্ট।
মানে যেটা হচ্ছে কে- মানে ডিরেক্ট কস্ট ক্যান বি ট্রেসড ইন ফুল টু কস্ট ইউনিট বিং ক্রিয়েটেড, মানে আমার ইউনিটের সাথে ওটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, লাইক ধরেন যে আমি একটা খরচ আছে যেটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি, কিন্তু প্রত্যেক ইউনিটে কত সেটা আমি করতে পারতেছি না, সেটা হইলে হবে না। আমার যে কস্ট ইউনিট আছে এই কস্ট ইউনিটের রিলেশনে আমি ফুললি আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট। আর আমরা যেটা পারি না সেটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। এখন ধরেন আমার একটা চেয়ার বানাইতে কত সেফটি কাঠ লাগে এটা আমি করতে পারি, কিন্তু একটা চেয়ার বানাইতে আমার ওই যে শিরিষ কাগজ কতটুকু লাগে এটা তো আমি ডাইরেক্ট আইডেন্টিফাই করতে পারি না। ঠিক আছে, বা আমার রেন্ট কত লাগলো সেটা আমি আইডেন্টিফাই করতে পারি না। আবার এই যে আমি শীর্ষ কাগজের কথা বললাম, অনেক সময় এটাকে আমরা আদার ডিরেক্ট কস্ট বলতে পারি। সেটা কিরকম, যে হ্যাঁ আমি জানি আমার একটা চেয়ার ঘষতে একটা শীর্ষ কাগজ হলেই হয়, এটা ডিরেক্ট ইন্টারেস্ট একটা দিয়ে আমরা হয়, এটা আমার এই যে বছরের পর বছর ধরে আমি বিজনেস প্র্যাকটিসটা করতেছি, বিজনেস করতেছি, প্রোডাকশন করতেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে সেটা আমি জানি। কিন্তু যেহেতু এটা আকারে খুবই ছোট, সেই জন্য আমাকে এটাকে আদার ডিরেক্ট কস্ট বলে থাকি। তাহলে আমার ডিরেক্ট কস্ট মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে আমার যে র মেটেরিয়ালটা আমরা ইউজ করি সেটা, এবং সেটার সাথে লেবারটা যেটা ইনভলভ থাকে, সেটা হচ্ছে আমার ডিরেক্ট কস্ট। আর আদার কিছু ডিরেক্ট কস্ট থাকে, লাইক যেটা বললাম চেয়ার ঘষতে সিরিজ কাগজ, বা আমি যদি শার্ট বানাইতে গেলে আমার শার্টের বুতাম, বকলেস, এই জিনিসগুলো আমরা আদার ডিরেক্ট কস্ট হিসেবে কনসিডার করতে পারি। কিন্তু সুতা কতটুকু লাগে আমি কনসিডার করতে পারি না, এটার জন্য আমার ইলেকট্রিসিটি কতটুকু লাগছে এটা আমি ডিরেক্টলি ট্রেস করতে পারি না, এটার জন্য আমার যে আয়রন মিস্ত্রি সে আয়রন মিস্ত্রি কত টাকা এই পার্টিকুলার শার্টের জন্য দিচ্ছে সেটা আমি করতে পারি না। এগুলিকে বলতেছি আমরা ইনডিরেক্ট কস্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। जी सर। প্রাইম কস্ট আমার তিনটা আইটেম থাকে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, লেবার এবং হচ্ছে আদার ডিরেক্ট কস্ট। এই তিনটা মিলে হচ্ছে আমার প্রাইম। ডিরেক্ট কস্ট তো বললাম যে ক্যান নট বি ট্রেসড ইন ফুল টু এ স্পেসিফিক কস্ট ইউনিট, মানে ইউনিটের ইউনিট ওয়াইজ স্পেসিফাই যদি করা না যায় ফুললি, তাহলে সেটা ইনডিরেক্ট কস্ট। যেমন রেন্ট, বিল্ডিং ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন অন গ্যারেজ ইকুইপমেন্ট। আচ্ছা স্যার, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, ধরেন স্যার আমার এক মাসে কারেন্ট বিল আসে হচ্ছে 1,000 টাকা, আর আমি এক মাসে হচ্ছে গিয়ে ইউনিট প্রডিউস করি হচ্ছে গিয়ে 1,000, তাহলে আমি কি বলতে পারি না যে আমার পার ইউনিটে 1 টাকা করে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি খরচ হচ্ছে? না, এটা আপনি বলতে পারেন না। এটা কেন বলতে পারেন না? কারণ আপনি যখন প্রডিউস করেন আপনি খালি ওই মেশিনই চালান ইলেকট্রিসিটি দিয়ে, নাকি আপনার অ্যাডমিন অফিসে চলে, নাকি আপনার যতক্ষণ প্রোডাকশন চলে ততক্ষণ সবকিছু অন, প্রোডাকশন অফ তাহলে সবকিছু অফ, এভাবে কি আপনি বলতে পারবেন? না স্যার। প্রোডাকশন ফ্লোরের বাইরে আর কোনো বাতি নাই, কোনো এসি নাই, কিছু নাই, বলতে পারবেন? না স্যার, বুঝতে পেরেছি তো স্যার। ওইটা ইয়ে করা যাবে না আর কি, হ্যাঁ। থ্যাংক ইউ। স্যার এক্ষেত্রে আমরা যখন ভেরিয়েবল কস্ট করবো ওখানে গেলে একটু ক্লারিফাই হবে বিষয়টা, সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে যাবে হচ্ছে রেন্ট আর ইলেকট্রিসিটি বিল। না না, ওইখানে সেমি ভেরিয়েবল ওইটা হওয়ার কারণ হচ্ছে যে আমার আপনার কস্টটা কি আমার ইউনিটের উপরে, যে আমার একটা নির্দিষ্ট ফি আছে তারপর ইউনিট বাড়ে কস্ট বাড়ে, অথবা আমার ইউনিটের সাথে কস্টের একটা ডাইরেক্ট রিলেশন আছে, একটা পর একটা একটা লেভেল পর্যন্ত গেলে তখন আর একটা ডাইরেক্ট রিলেশন নাই। সেটা হচ্ছে সেই নেচার, এটা নেচার ওয়াইজ, নেচার অফ এক্সপেন্ডিচার যেটা, যে আমার নেচারটা কি ফিক্সড, ভেরিয়েবল আর সেমি ভেরিয়েবল। আর এটা হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট ট্রেসিবিলিটি। এটা কিন্তু আপনার প্রত্যেকটা কস্টই কিন্তু আমরা যে 8-10টা ক্যাটাগরিতে কস্টের ক্লাসিফিকেশন দেখাইছি, প্রতিটা কস্টই কিন্তু ওই প্রত্যেকটা ক্যাটাগরি দিয়েই করা যাবে। ঠিক আছে, সো আপনি এখন আনতেছেন যে মানে নেচার, ডিরেক্ট না ইনডিরেক্ট, আর আমরা এখন আবার করতেছি ট্রেসিবিলিটি। ঠিক আছে, সরি, ইয়েস স্যার। মানে ডিরেক্ট ইনডিরেক্ট হচ্ছে এই ভেরিয়েবল সেমি, এটা হচ্ছে নেচার, আমরা এখন হচ্ছে ট্রেসিবিলিটি, ডিরেক্ট না ইনডিরেক্ট, ডিরেক্টলি টেস্ট করা যায় না ইনডিরেক্টলি টেস্ট করা সেটা, ওকে দুইটা স্যার। কিন্তু দুই ক্লাসিফিকেশন। এই জন্যই দেখেন এখন যে স্লাইডটা আছে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের এই জিনিসটা হয়ে যায়, যেমন ডিরেক্ট কস্ট আর নট নেসেসারিলি বিগার ইন সাইজ দেন ইনডিরেক্ট কস্ট।
মানে আমরা অনেকে মনে করি বা ম্যাক্সিমাম লোকরা মনে করে যে ডিরেক্ট কস্ট যেটা সব মানে যেটা দিয়ে আমি জিনিস বানাই, যেমন চেয়ার বানাইতে গেলে কাঠের দামই তো বেশি হবে, তার মানে ডিরেক্ট কস্টটাই অলওয়েজ বিগার। এই কনসেপ্টটা কিন্তু ঠিক না। এটা কি আপনারা বিলিভ করেন? ইয়েস স্যার। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং উনি যেটা বলতেছিল সেটা হচ্ছে থার্ডটাতে, ইট ইজ ইজি টু কনফিউজ কি ফিক্সড এবং ভেরিয়েবলকে ইনডিরেক্ট এবং ডিরেক্ট কস্ট হিসেবে ইয়ে করা। যে ফিক্সড আর ভেরিয়েবল এটাকে ডিরেক্ট ইনডিরেক্টের সাথে মিক্স করা হয়, দুইটা কিন্তু আলাদা, এটা একটু খেয়াল রাখতে হবে। ইনডিরেক্ট কস্ট আর নট লেস ইম্পর্টেন্ট দেন ডিরেক্ট কস্ট, এটা আমাদের জেনারেল। আমার বাড়িতে যে ভাই আমার চেয়ার আনতে যা কাঠ লাগবে এটাই তো ইম্পর্টেন্ট, বাকি এটা মেশিন টেশিন পাওয়া যাবে, সমস্যা নেই। ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে। ইয়েস স্যার। আমাদের স্যার মানে আমি এখন একটা চেয়ার বানাবো, অবশ্যই আমার তো আরো ম্যাটেরিয়ালস লাগবে, পেরেক লাগবে, আরো সিরিজ কাগজ লাগবে, বানাইতে লেবার লাগবে, টাইম লাগবে, সবই তো আমার ওই মানে ইনডিরেক্ট কস্টের মধ্যে পড়ে। তো এটা তো ইম্পর্টেন্ট, মানে ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট কোনোটাই লাগবে আমার একটা জিনিস বানানোর জন্য, তাই না স্যার? এক্স্যাক্টলি, অবশ্যই। সো এই তিনটা জিনিস নিয়ে আপনাদের কি ভুল হবে আর? নো স্যার। একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইটা একটু স্লাইডে দিই, এটা আপনাদের বইতে আছে, তারপর আমি একটু টেস্ট করে দেখি, আপনারা বলেন দেখি। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা একটা খরচ মানে ডিরেক্ট না ইনডিরেক্ট সেটা আমরা একটু চেক করবো আর কি, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে বলছি যে স্যালারি অফ দা গ্যারেজ অ্যাকাউন্টেন্ট, এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট সেটা আপনারা একটু বলেন দেখি। ডিরেক্ট কস্ট এটা। সেটা ইনডিরেক্ট স্যার। The indirect cost. ইনডিরেক্ট স্যার। আচ্ছা, এটা তো আমি আপনাদের দিয়ে দিছি না, সবার কাছে রেজাল্ট সবাই আছে, তাহলে আর আমি টেস্ট করলাম না যেহেতু সবাই আছে। আপনারা দেখে নেন যে এই জায়গায় তাহলে কোনোটাকে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা একটু দেখেন, তাহলে আমি সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। Sir, the salary of the garage accountant indirect কেন? গ্যারেজ অ্যাকাউন্ট, আপনার একটা গ্যারেজ, সেই গ্যারেজের কাজ কি করে? গাড়ি টাড়ি ঠিক করে, তাই না? তাহলে এই গাড়ি ঠিক করতে গেলে অ্যাকাউন্টেন্ট কি সরাসরি কোনো কাজ করে? না। ও এই আচ্ছা। জন্য তার খরচটা ইনডাইরেক্ট হবে। থ্যাংক ইউ। আগে জানতাম যে হচ্ছে কারখানার ভিতরে হচ্ছে কারখানা ম্যানেজারের বেতন থেকে শুরু করে কারখানার ভিতরে যত ধরনের স্যালারি থেকে শুরু করে ওয়েজেস সব হচ্ছে ডিরেক্ট। না না আর না, আপনি সেইটা জানতেন না আপনি। ওইটা না, ওইটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ওভারহেড। জি। ডিরেক্ট দেখেন আমরা ডেফিনিশন কি দিছি, যে আপনার যেই ইউনিট, মেজারমেন্ট ইউনিট, তাই না? এই যে দেখেন আমরা যে বলতেছিলাম যে ডিরেক্ট হচ্ছে কি, যে ক্যান বি ট্রেসড ইন ফুল টু কস্ট ইউনিট বিং ক্রিয়েটেড, কস্ট ইউনিটের সাথে লিঙ্ক কিন্তু। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি গ্যারেজে তো গাড়ি ঠিক করি, তাহলে গাড়ি ঠিক করলে আমি একটা গাড়ি ঠিক করছি, দুইটা গাড়ি ঠিক করছি, 10টা 20টা 100টা গাড়ি ঠিক করছি। আর ওই অ্যাকাউন্টেন্ট সাহেবের যেই বেতন, সেটা আমি কিভাবে নির্ধারণ করবো? প্রত্যেক গাড়িতে নির্ধারণ করা যায়? নো স্যার। ঠিক আছে? সে তো মান্থলি একটা ফিক্স স্যালারি পায় স্যার, গাড়ি বেশি হইলেও তার স্যালারি যেটা থাকবে, গাড়ি কম ঢুকলেও তার স্যালারি সেমই থাকবে। তো এক্স্যাক্টলি, ডিরেক্ট রিলেশন তো নাই স্যার। সেটাই তো। তো পরেরগুলি দেখেন একটু, কোনোটা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। Sir, an overtime premium paid to the mechanic carrying out the repair. এটা indirect কেন হচ্ছে? আচ্ছা, খেয়াল করেন, এন ওভারটাইম প্রিমিয়াম পেইড টু দ্য মেকানিক ক্যারিং আউট দ্য রিপেয়ার। আচ্ছা, এই রিপেয়ারটা সে যদি তার ঠিক টাইমে করতে পারতো, ধরেন তার ওভারটাইম করা লাগে না, ওভারটাইম কেন করা লাগছে? হয়তোবা সে অন্য কোনো কাজ করছে, অথবা
এই গাড়িটা ঠিক করতে সময় একটু বেশি লাগছে, আবার আরেকদিন গেলে এটা তারা চায় না, এই জন্য একটু এক্সট্রা আওয়ার কাজ করে সে কাজটা শেষ করে দিচ্ছে, এই জন্য তার এডিশনাল পেমেন্ট লাগছে। কিন্তু যে সে যদি তার রেগুলার টাইমের ভিতরে করতে পারতো তাহলে কি আর এডিশনাল পেমেন্ট লাগতো? না। এই জন্য হচ্ছে এটাকে আপনি ইনডিরেক্ট বলতেছেন, কারণ এটা ওর সাথে লিঙ্ক না। স্যার বিষয়টা ক্লিয়ার হলো না, কারণ আমরা তো জানি ডিরেক্ট লেবার হচ্ছে গিয়ে ডিরেক্ট কস্টের আন্ডারে পড়ে, আর এখানে মেকানিক যে কাজ করতেছে সে তো ডিরেক্ট লেবার, তাহলে ইনডিরেক্ট হয়ে গেল বিষয়টা। না, এখানে একটু টুইস্ট আছে তো। এখানে টুইস্টটা হচ্ছে, আপনি দেখেন, ওভার টাইম প্রিমিয়াম, প্রিমিয়ামের কথা বলতেছে কিন্তু। আপনি ওটা নর্মালি 10 টাকা দেন, ঠিক আছে, পার আওয়ার মনে করেন, কিন্তু ওভার টাইমের সময় এটাকে 15 টাকা হয়ে যায়, ঠিক আছে। এখন আপনার একটা গাড়ি ঠিক করতে লাগে হচ্ছে ধরেন 5 ঘন্টা, তার 8 ঘন্টার ডিউটি, সে একটা 5 ঘন্টায় করছে, এখন দ্বিতীয়টা ধরছে, আরো 5 ঘন্টা করতে হচ্ছে। এই 2 ঘন্টা এক্সট্রা করার কারণে সেই যে 5 × 2 = 10 টাকা এক্সট্রা পাবে। তো এইটা তো এই যে যে গাড়িটা ঠিক করছে সেটার দোষ না। এই গাড়িটা যদি আগে করতো তাহলে এই গাড়িতে হয়তো হতো না, পরের গাড়িতে হইতো। এই জন্য যে প্রিমিয়াম পার্টটা হচ্ছে তার ওভারটাইম। কিন্তু রেগুলার যেটা, যে আপনার 10 টাকা 10 টাকা করে যেটা দিচ্ছে, সেটা তো আপনার ডিরেক্টই আছে, ঠিক আছে, কিন্তু প্রিমিয়াম যেটা, সেটা হচ্ছে আপনার ইনডিরেক্ট। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার নর্মালি যে ওভার টাইম করে এটা কি সব সময় ইনডিরেক্ট কস্ট হবে? নর্মালি ওভার টাইম করলে সব না, এটা আবার ডিপেন্ড করে, ডিপেন্ড করে কি জন্য। যেমন ধরেন আমার এখানে তো যে টাইম স্পেসিফিক, সে যত টাইম কাজ করবে। কিন্তু অনেক সময় হয় কি যে পিস রেট হয় অনেক সময়, যে ভাই তুমি 10টা বানাইলে প্রতিটা 10 10 টাকা করে পাইবা। সেক্ষেত্রে সে কতক্ষণে করলো এটা তো দেখার বিষয় না, ঠিক আছে। এই ধরনের, এই নেচারের, যেই নেচারটা আমরা এক্সপ্লেন করলাম, এই নেচারের যদি কিছু হয়, সেই ক্ষেত্রে আপনার ওভারটাইমের প্রিমিয়ামটা ইনডাইরেক্টলি হবে, ঠিক আছে। স্যার সেকেন্ডটার মিনিংটা একটু বুঝতে পারছি, প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটু 5 মিনিট ব্রেক দিতে হবে, আমার পার্টনার একটু কল করছে। একটু আপনারা অ্যানালাইসিস করেন, আমি এসে আবার ধরতেছি, ঠিক আছে। ওকে স্যার।
সরি, আমি একটু বেশি লেট করে ফেলছি, আমি আসছি। আমরা একটা প্রশ্ন আলোচনা করতেছিলাম। আপনাদের কি এই স্লাইডের উপর আর কারো কোনো কোশ্চেন আছে? উম, আমার একটা কোশ্চেন ছিল, ইনডিরেক্ট জি। আদার ডিরেক্ট কস্ট জিনিসটা যদি আরেকবার একটু এক্সপ্লেন করতেন, মানে ডিরেক্ট কস্ট আর আদার ডিরেক্ট কস্টের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ডিরেক্ট কস্ট আর আদার ডিরেক্ট কস্টের বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটা সাইজ। ঠিক আছে, ধরেন আপনার একটা শার্ট বানাইতে ওর মেইন জিনিসই তো লাগে হচ্ছে কাপড়, তাই না? জি কিন্তু স্যার। আরো কিছু খরচ আছে যেটা ছোট বা ডিরেক্টলি ট্রেসেবল। যেমন আপনার বাটন, আপনার একটা শার্টে নর্মালি 6টা বাটন দেয়, আর হাতার দুইটা দুইটা 4টা, এ হলো 10টা, আর আপনাকে দুইটা দিয়ে দিল এক্সট্রা 12টা। এটা তো ফিক্সড, কিন্তু খুবই অল্প। এইটা আপনি আদার ডিরেক্ট বলতে পারেন। আবার ধরেন শার্টের যেই কলারকে স্ট্রেট রাখার জন্য কলারের দুই মাথায় দুইটা প্লাস্টিক দিয়ে দেয়, আমি তো জানি যে এটা দুইটা প্লাস্টিক। তো এগুলি হচ্ছে যেগুলি একটু সাইজে ছোট কিন্তু ডিরেক্টলি ট্রেসেবল, সেটাকে আমরা আদার ডিরেক্ট বলতেছি। যেমন আমার এখানে যে দুইটা এক্সাম্পল যেটা দেওয়া আছে, যে এ ক্যান অফ ইঞ্জিন অয়েল ইউজড ইন রিপেয়ার। এখন দেখেন আপনার ইঞ্জিন রিপেয়ার করতে গেলে ইঞ্জিন অয়েল লাগে। এখন এই ইঞ্জিন অয়েলটার দাম কিন্তু বেশি না, ছোট্ট একটা ক্যান, এমন না যে একদম আমার 3-4 লিটারের একটা জার দিয়ে, ছোট্ট একটা ক্যান দিয়ে সে রিপেয়ারের জন্য কাজে লাগে। অনেক সময় দেখবেন আপনাদের যদি কারো গাড়ি থাকে, ইঞ্জিন ঠিক করতে গেলে দেখবেন তারা টাঙ্কি থেকেই তেল নিয়ে, সেই 1-1.5 লিটার তেল নিয়ে সেটা নিয়ে ওরা কাজ করে। সো এগুলি হচ্ছে সরার একটা ক্যান আপনার ওই ইঞ্জিন রিপেয়ারে লাগছে, কিন্তু খুবই ছোট, লো ভ্যালু। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে বেসিক পার্থক্যটা সাইজ দিয়ে মেজার করব আমরা। বেসিক পার্থক্যটা সাইজ। ওকে স্যার। তবে এখানে স্যার আর আপনাদেরকে বলি, এই যে ডিরেক্ট আদার ডিরেক্ট বা আমরা যেটা এখানে অ্যান্সার করতেছি, সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে যায়, হয়তোবা এই অ্যান্সারটা আমার চেঞ্জ হয়ে যাবে। কারণ ধরেন এই যে আমি আমার আমার হচ্ছে যে ইনফরমেশনটা আপনার ম্যাটেরিয়াল কিনা, সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনারা কি ম্যাটেরিয়াল ইনফরমেশন এই জিনিসটা বুঝতে পারেন, যে হোয়াট ইজ ম্যাটেরিয়াল, হোয়াট ইজ নট ম্যাটেরিয়াল? জি স্যার। আচ্ছা, এখন এই যে ম্যাটেরিয়াল জিনিসটা হচ্ছে আপনার আবার কিন্তু ভ্যারি করে, আপনার জন্য একটা ম্যাটেরিয়াল, ওই জিনিসটা আমার জন্য ম্যাটেরিয়াল না। এইভাবে চিন্তা করেন যে আপনি একটা গ্রুপ অফ কোম্পানিজ, এটার মালিক, আপনার অফিসে গেছেন, আপনার গেস্ট আসছে, গেস্টকে 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, একটা গ্লাস। আপনি হচ্ছেন আখের রস বিক্রি করেন, তো গেছেন, কাস্টমার আসছে, তাকে 1 মগ আখের রস খাইতে দিচ্ছেন, একটা মগ, সরি একটা গ্লাস। ওখানেও একটা গ্লাস পানি খাইতে দিচ্ছেন, এখানেও একটা গ্লাস আপনি আখের রস বিক্রি করতেছেন, দুইটা গ্লাসই পড়ে ভেঙে গেল। ইফেক্ট কি হবে বিজনেসের? স্যার, কোম্পানি যেটা ছিল সেটার জন্য এটা ইম্যাটেরিয়াল, সেটাতে খুব একটা কোনো ইফেক্টই পড়বে না। কিন্তু যে হচ্ছে আখের রসের ব্যবসা করছে তার জন্য এটা একটা ম্যাটেরিয়াল থিং, সো তার ব্যবসা এটা ইফেক্ট করবে। এক্স্যাক্টলি। ঠিক সেম ভাবে আমরা গ্যারেজের যে এক্সাম্পলটা দিছি, যে আমার এই ক্যান অফ ইঞ্জিন, এখন মনে করেন একটা বড় গ্যারেজ, এই ছোট্ট একটা ক্যান, তার কোনো ইয়ে আসে না। কিন্তু মনে করেন এটা ছোট্ট একটা দোকান, ওর বেচি কম জিনিস, তার জন্য একটা ক্যান যদি চলে যায়, তাহলে সেটা একটা বড় ধরনের এক্সপেন্স। সো এটাও ভ্যারি করে আর কি। এই জন্য আমি যেটা কথাটা আপনাকে বলতেছিলাম, যে এই যে মেইনলি সাইজের উপর ডিপেন্ড করে। তো এটাও আবার বিজনেস টু বিজনেস কিন্তু ভ্যারি করবে। একটা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে না, আমার 1-2 ক্যান গেলে গেলে কিচ্ছু আসে যায় না, অথবা এক ক্যানই ইম্পর্টেন্ট, সো সেটা ম্যানেজমেন্ট সিদ্ধান্তের ব্যাপার। তা আমরা জাস্ট প্রিন্সিপালটা শিখে নিলাম, যে প্রিন্সিপালটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব টু এনি এক্সপেন্স। আচ্ছা, আরেকজন প্রশ্নের কথা বলছিলেন, কি প্রশ্ন? স্যার, ফোর্থ নাম্বার, দ্য স্মেল অফ গ্রিস ইউজড ইন দ্য রিপেয়ার, এটা স্লাইডে হচ্ছে আদার ডিরেক্ট, কিন্তু বইয়ের অ্যান্সারে এটা ইনডিরেক্ট দেওয়া। আচ্ছা, এইখানে আমার একটা ইয়ে ছিল, যে আপনাদের বইতে যেহেতু ডিরেক্ট দেওয়া আছে, আপনারা ডিরেক্টই করে নেন, আমি মুছে দিচ্ছি এটা। এটা কেন করছি ইনডিরেক্ট সেটা দেওয়া, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ইনডিরেক্ট দেওয়া। আচ্ছা, ইনডিরেক্ট দাও না, আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও।
এখানে এইটা ডিপেন্ড করতেছে কি যে আপনার এই যে গ্রিজ, গ্রিজ তো সবাই চিনেন তাই না? সবাই কি গ্রিজটা চিনেন? Yes, sir. আচ্ছা, এখন গ্রিজ হচ্ছে যে ছোট ছোট পোটলায় পাওয়া যায়, ঠিক আছে? এখন আপনার, আমি যদি ছোট ছোট পোটলা একটাকে আলাদা আইডেন্টিফাই করতে পারি, সেটা কিন্তু আমার ডিরেক্ট কস্ট হিসাবে আমি ট্রিট করতে পারি। বাট এখানে হইতে পারে এরকম যে অনেক জায়গায় দেখা যায় যে আমার গ্রিজের বিশাল ড্রাম থাকে, আমার লাগতেছে, আমি আমার চামচ দিয়ে বা আমি যে যন্ত্র দিয়ে লাগাই সেখান থেকে একটু নিয়ে লাগাই দিলাম, সেটাও হতে পারে। সো হয়তোবা ওই কনসেপ্ট থেকে লিখছে আর কি। বুঝতে পারছেন? জি আপনার স্যার। গ্রিজ, যেমন আপনারা যদি ওই যে দেখবেন যে ছোট ছোট কাগজের প্যাকেটে বা ছোট ছোট প্যাকেটে পাওয়া যায় কিন্তু গ্রিজটা। হ্যাঁ, আবার ওই যে যেটা বললাম যে আপনার এই যে আরেকটা জিনিস দেখেন, আপনার ছাপাখানা যখন বা যেখানে আঠা লাগায় দেখছেন যে বিভিন্ন ছাপাখানা না, এই ধরেন আপনার এই যে আমরা বিভিন্ন ইয়েটি ওই যে বই বাঁধাইয়ের দোকানে আপনারা যদি যায় থাকেন দেখবেন যে আঠাগুলি একটা বড় ডিব্বাতে থাকে, ওখান থেকে নিয়ে ওরা গণহারে বইগুলি আঠা করতেছে, আঠা লাগাই দিচ্ছে, কাপড়টা লাগাই ফেলতেছে। কিন্তু আপনি যখন আবার আঠা কিনতে যান দেখবেন ছোট ছোট ডিব্বায় পাওয়া যায়, তাই না? এই যে আপনি ফেভিকল কিনেন ছোট একটা ডিব্বায় পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা ধরেন ইন্ডাস্ট্রিয়াল ফেভিকল ইউজ করে তারা তো অনেক বড় একটা জারে নিয়ে নিবে না? এটার উপর ডিপেন্ড করে আর কি। তা আমি তখন যেটাকে আমি অর্থ করছি যে স্মেয়ার বলতে আমি বুঝে নিছি ছোট্ট একটা কিছু, ছোট আইডেন্টিফাই করা যায় একটা ইউনিট, কিন্তু ওনারা হয়তো বা ওইভাবে চিন্তা করে নাই আর কি। হ্যাঁ, এই বই পড়া উচিত বুঝে হবে আসছে না? ডিফারেন্সটা? জি স্যার, জি বুঝতে স্যার। পারি। আমরা কি এই স্লাইড মুভ করতে পারি? জি। স্যার, আমার একটা কনফিউশন ছিল সেকেন্ডটা বলেন। নিয়ে। স্যার, এখানে বলেছে যে কস্ট অফ হিটিং দ্য গ্যারেজ। স্যার, এটা তো হিটারের কথা বলেছে গ্যারেজের জন্য। হুম, হ্যাঁ, জি স্যার, তো এটা স্যার সার্ভিসের সাথে, গ্যারেজের সার্ভিস দেওয়ার সাথে রিলেটেড না দেখে এটা ইনডাইরেক্ট হয়েছে। মানে সরাসরি তো আইডেন্টিফাই করা যাবে না যে কোন গাড়ির জন্য কতটুকু হিট আপনার খরচ হয়েছে বা ওই কস্ট আসছে, ওটা তো সরাসরি আইডেন্টিফাই করা যাবে না। বুঝতে পেরেছি স্যার। Inventory. What is inventory? Inventories are asset held for sale in the ordinary course of business, in the process of production, for such sale, in the form of material or supplies. তার মানে আপনার দেখেন ইনভেন্টরি তিনটা ফর্মে থাকে। আইএস 2 প্যারা 6 অনুযায়ী একটা ফর্ম হচ্ছে যেটা আপনি বিক্রি করবেন সেই ফর্মে, মানে ফিনিশ প্রোডাক্ট। লাইক ধরেন আমি বারবার শার্ট বলি, একদম রেডিমেড শার্ট আছে, সেটা হচ্ছে আপনার একটা ইনভেন্টরি, যেটাকে আমরা ক্লোজিং ইনভেন্টরি বা ফিনিশ প্রোডাক্ট বলি। ওয়ার্ক ইন প্রোগ্রেস, মনে করেন শার্টের হাতা লাগানো নাই বা বাটন লাগানো নাই বা কলার লাগানো নাই, পকেট লাগানো নাই, হাফ ডান অবস্থায় আছে, সেরকম একটা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই ফর্মেও ইনভেন্টরি থাকতে পারে। ফাইনালি যেটা থাকে যে আমার র ম্যাটেরিয়াল আকারে, যেমন আমার শার্ট বানানোর যে কাপড়টা, কাপড় আছে, বাটন গুলি রাখা আছে আলাদা, এটার যে বকলেস বলেন, প্লাস্টিকের টুকরা বলেন, সবগুলো আলাদা আলাদা করে আমার রাখা আছে। ইটস অল আর ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি থাকে হচ্ছে আমাদের তিনটা ফর্মে। একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট হিসেবে থাকে, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে থাকে, আর একটা থাকতেছে আপনার র মেটেরিয়াল হিসেবে। ক্লিয়ার এটা? জি ইয়েস। স্যার। এরপরে আসেন যে মেজারমেন্ট অফ ইনভেন্টরি। Inventories shall be measured at lower of cost and net realizable value. এটা IS 2 প্যারা 9 এ আছে। এটা তো কারো বুঝতে কোনো অসুবিধা নাই যে আমি ইনভেন্টরি ভ্যালুটা হবে কস্ট, মানে আমি কিনতে যা খরচ হয়েছে, এবং আমার নেট রিয়েলাইজেবল এই দুটার ভিতরে যেটা কম সেটা। কারণ কস্টটা কি? কস্ট হচ্ছে the cost of inventory shall comprises all cost of purchase, মানে আমার কিনতে যত টাকা খরচ হয়েছে, কস্ট অফ কনভার্সন মানে এটাকে কনভার্ট করতে যত খরচ হয়েছে। তাহলে ধরেন আমি শার্ট বানানোর জন্য কাপড় কিনছি, বাটন কিনছি, সুতা কিনছি, এগুলির খরচ
প্লাস এটাকে যে এই যে শার্টের ফর্মে আমি বানাইলাম কস্ট অফ কনভার্সন, এই কস্ট অফ কনভার্সন আমার লেবার যে কনভার্ট করছে আর আমার অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলি যেগুলি লাগছে যেগুলি দিয়ে কনভার্ট করছে এগুলি, প্লাস আদার যদি কোনো কস্ট থাকে কি জন্য, ইনকার্ড ইন ব্রিঙ্গিং দ্য ইনভেন্টরিজ এট দেয়ার প্রেজেন্ট লোকেশন এন্ড কন্ডিশন। তার মানে আমি যেই লোকেশনে আছে জায়গা, এখানে আনার ক্যারিং কস্টটাও বা এই কন্ডিশনে আনার কস্টটাও হচ্ছে আমার কস্ট অফ কনভার্সন। ঠিক আছে, তাহলে আমি কিনতে যা লাগছে এটাকে কনভার্ট করতে যা লাগছে এবং আমার আরো অন্যান্য কিছু খরচ মিলে আমার এটা হচ্ছে কস্ট। আর নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি? নেট রিয়েলাইজেবল ভ্যালু ইজ এস্টিমেটেড সেলিং প্রাইস in the ordinary cost of business minus estimated cost of completion and the estimated cost necessary to make the sale। তার মানে আমার সেলিং প্রাইস একটা থাকবে যেটা হবে এস্টিমেটেড সেলিং প্রাইস মাইনাস, আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, অর্ডিনারি কস্ট কোর্স অফ বিজনেস। আমার নর্মাল স্পেশাল কোনো সেল হবে না, নর্মালি ন্যাচারালি বা ইউজুয়ালি যে সেলটা করি, যেভাবে সেল করি, যার কাছে সেল করি, সেটার প্রাইসটা এখানে কনসিডারেশনে আনা হবে। সেই প্রাইসটা মাইনাস কস্ট টু কমপ্লিট। এটা কেন বলছে? ধরেন আমার এটা যদি ইনকমপ্লিট অবস্থায় আমার ইনভেন্টরি যেটা ফিনিশ গুডস, সেটাতে আমার কস্ট টু কমপ্লিট ব্যাপারটা হয়তো আসবে না, কিন্তু যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি আছে সেটা তো আমার কমপ্লিট করলে পরে আমি বিক্রি করতে পারবো, কমপ্লিট করার আগে তো আমি বিক্রি করতে পারবো না। এই জন্য বলতেছে কস্ট টু কমপ্লিট মাইনাস করব। আরো কি মাইনাস করব? এইটা আমি বিক্রি করতে গেলে আমার অন্যান্য যে খরচগুলো আছে, লাইক আমি এটা বিক্রি করলে 1% কমিশন দিতে হবে বা বিক্রি করলে আমার সেলস অফিসে নিয়ে যেতে হবে, সেই খরচগুলিও আমার বাদ দিয়ে নিতে হবে। এই খরচগুলি কেন বাদ দিতে হবে? কারণ আমি যেই দামে বিক্রি করতে চাচ্ছি এই খরচগুলি না ইনকার করলে আমি তো ওই দামটা পাবো না। লাইক আমি কমিশন না দিলে হয়তো বিক্রিটাই করতে পারবো না, আমি সেলস অফিসে ওই জায়গায় ডিসপ্লে না করলে কেউ কিনতেও আসবে না, তো সেলস অফিসে খরচটা আসবে। ঠিক আছে, এটা বুঝে গেছে নেট রিলিজেবলটা? ইয়েস স্যার। তাহলে আমাকে আমার মেজারমেন্ট কি হবে? এ কস্ট আর এনআরবি যেটা লোয়ার, ঠিক আছে, লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরবি। The স্যার ক্লিয়ার এটা? ordinary course of স্যার বলেন। আমার কোশ্চেন ছিল যে এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন যে অ্যামাউন্টটা, সেটাই কি ওই উপরের প্যারায় যে কস্টটা পড়লাম সেম ফিগারটাই হবে নাকি ডিফারেন্ট হতে পারে? না 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 না, এই কস্টটা হচ্ছে কি পুরা কস্ট, ফুল কস্ট। আর জি। এই কস্ট হচ্ছে কস্ট টু কমপ্লিট। মনে করেন আপনার ফুল কস্ট 10 টাকা, হাফ ডান অবস্থায় আছে, এটারে ফুল ডান করতে গেলে আরো 2 টাকা যাবে এডিশনাল কস্ট যেটা লাগবে ফুল করানোর জন্য। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে যে শার্টটা গায়ে দিয়ে আছি, এই শার্টের টোটাল খরচ হয় ধরেন 1000 টাকা। এখন আমার এটা বাটন লাগানো নাই, তাহলে এটার ক্ষেত্রে কস্ট টু কমপ্লিট হবে এই যে 6টা বাটনের দাম ধরেন 60 টাকা, আর এটা লাগাই দিবে যে তারা দেবে 40 টাকা, 100 টাকা, তাহলে কস্ট টু কমপ্লিট হচ্ছে 100 টাকা, ফুল কস্ট না। জি স্যার, বুঝতে পেরেছি। the ordinary course of business এটা কি একটু বুঝে দিচ্ছেন? অর্ডিনারি কোর্স অফ বিজনেস মনে করেন আমি নর্মালি যেভাবে সেল করি, লাইক ধরেন আমি নর্মালি সেল করি 1000 টাকা, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে মার্কেটে একদম ডিমান্ড নাই, আমি এটাকে 500 টাকা সেল করে দিচ্ছি, দিস ইজ নট অর্ডিনারি সেল। অথবা এমন ডিমান্ড আছে আমি 1000 টাকাটা এখন 1200 টাকা বিক্রি করে দিচ্ছি, সেটাও আমার অর্ডিনারি না। মানে জেনারেলি যেটা হয় আর কি, নর্মালি। অ্যাবনর্মাল কোনো সিনারিও এখানে ধরা যাবে না। যেমন ধরেন আপনার বাসের ভাড়া কত, আপনি যদি এখন এসে বলেন যে বাস কাউন্টারে গিয়ে বাস ভাড়া কত, সে বলবে কত টাকা বলবে? 1000 টাকা ভাড়া কি সে 1000 টাকা বলবে? না স্যার একটু বাড়ায় বলবেন। এক্স্যাক্টলি, কারণ ওটা এখন ঈদের ডিমান্ড আছে। আবার ঈদের থ্যাংক পরে ইউ স্যার। 2 দিন পরে যেতে চান, তখন সে আপনারা ডাকবে যে 500 টাকা 500 টাকা, এরকম আর কি। নর্মাল সিনারিও চিন্তা করতে হবে, অ্যাবনর্মাল সিনারিওতে চিন্তা করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। Yes, স্যার। এখন এই যে আমরা এখানে একটা কথা বলছি না, কস্ট অফ পারচেস, এই যে কস্ট অফ পারচেস, এই কস্ট অফ পারচেসটা কি দেখে? কস্ট অফ পারচেসে কি থাকে? কস্ট অফ পারচেসে থাকে কি?
দ্য পারচেজ প্রাইস, মানে ধরেন আমি কাপড়টা কিনছি পার গজ 100 টাকা, ইম্পোর্ট ডিউটি আনার সময় গভর্নমেন্টকে আরো 10 টাকা করে দিলাম, আদার ট্যাক্স তখন ধরেন আমি এটি দিলাম, আমার সাপ্লিমেন্টারি ডিউটি ডিউটি যেগুলি আছে সেগুলি দিলাম, সেগুলি আমার অ্যাড হয়ে যাচ্ছে কস্ট অফ পারচেজ। তারপর ট্রান্সপোর্ট, আমি চিটাগাং থেকে ধরেন আমার ঢাকা ফ্যাক্টরি বা গাজীর ফ্যাক্টরিতে নিয়ে আসলাম, সেই ট্রান্সপোর্টের খরচ। হ্যান্ডলিং এন্ড আদার কস্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু দ্য অ্যাকুইজিশন অফ দ্য ইনভেন্টরি। এখন এই যে ধরেন আমার এই যে সিএনএফ এর খরচটাও তো আমার দিতে হচ্ছে, এটা হ্যান্ডলিং কস্ট ধরতে পারেন, সেটা অ্যাড হবে। লেস হবে একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেকেই বলতে পারে না, সেটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, রিবেট অ্যান্ড আদার সিমিলার আইটেমস আর ডিডাক্টেড ইন ডিটারমাইনিং দ্য কস্ট অফ পারচেজ। আপনার যদি কোনো ট্রেড ডিসকাউন্ট থাকে সেটা কিন্তু বাদ যাবে। মানে আপনি নর্মালি 10 টাকা করে কিনে, মানে আপনি কোনো কারণে 9 টাকায় কিনতে পারছেন, ট্রেড ডিসকাউন্ট, আগে পেমেন্ট করছেন বলে 1 টাকা কম না, বেচার সময়ই সে 1 টাকা কম রাখছে। কোনো যদি রিবেট দেয় যে ঠিক আছে আপনি 100 টাকা কিনলে আপনার পরের গুলিতে 50% কিনতে পারবেন, এই টাইপের রিবেট যদি দেয়, অথবা এমন কোনো ডিডাকশন যদি থাকে এই সিমিলার টাইপের, সেগুলি বাদ যাবে। বাদ গেলে যেটা হবে ইন টোটাল, সেটা হবে আপনার কস্ট অফ পারচেজ। এখানে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। এখানে আইএএস 2 প্যারা 11 এগুলো কেমন ইম্পর্টেন্ট এক্সামের জন্য? আহ মেহেদি, আপনি কি বলছেন আমি শুনতে পাই না, একটু জোরে বলবেন, আপনার কথাটা খুব লো আসতেছে। এখানে যে মাঝে মধ্যে এই যে এটা কত নম্বর আইএস এবং কত নম্বর প্যারাতে দেওয়া আছে, এগুলো কি কেমন ইম্পর্টেন্ট এক্সামের জন্য? না, এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট না আপনারা, আমি তো মনে করি যে আপনি যদি আপনার পরীক্ষার খাতায় যত প্রশ্ন আসছে তার প্রত্যেকটার এই আইএফআরএস আইএস এর রেফারেন্স জানেন, তাইলেই দিবেন, নাইলে দিবেন না। এবং আমি মোটামুটি শিওর প্রত্যেকটা আপনার মনে থাকবে না, এই জন্য এটা না দেওয়াই ভালো, কারণ দিয়া ভুল করলে নাম্বার কাটা যাবে, না দিলে ওই রকম কোনো অপরাধ না, এটা কোনো সমস্যা নেই, আমি কখনো আচ্ছা, দিইনি। সার্টিফিকেট লেভেল তো আমাদের এমসিকিউ কোশ্চেন করবে না সবগুলো সাবজেক্টে? এটা তো আপনার মানে সার্টিফিকেট লেভেলে এমসিকিউ। এখন যদি এমন আসে এটা কোন প্যারায় আছে তাইলে আপনার লাগবে, আদারওয়াইজ লাগবে না, এরকম থাকে না। আমি জাস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য রেফারেন্সটা দিয়ে দিলাম, যাতে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড ফিল করেন ওখানে গিয়ে দেখতে পারেন যে আইএস আসলে কি বলা আছে। জি স্যার। আর হচ্ছে স্যার আমাদের আমরা হচ্ছে আমাদের জন্য কি স্লাইড পড়া ভালো হবে নাকি আমাদের যে বই দেওয়া হয়েছে ওই বই পড়া ভালো হবে? একটা মিনিট। আচ্ছা, আপনারা যেটা বলতেছেন যে স্লাইড পড়বেন নাকি বই পড়বেন, অবশ্যই অ্যান্সার হচ্ছে আপনারা বই পড়বেন, অবশ্যই বই পড়বেন, অবশ্যই বই পড়বেন। আমার এই স্লাইড পড়ে আপনি যদি শুধু স্লাইড পড়েন, ফেল নিশ্চিত। এই স্লাইডটা আমরা কেন করি, আমরা করি যাতে আমি যে জিনিসটা পড়াচ্ছি বা যে টপিকটা পড়াচ্ছি সেটা যাতে আমার মেজর কোনো টপিক মিস না হয়ে যায়, এই জন্য আমরা স্লাইডটা করি। এই স্লাইড কিন্তু অবশ্যই আপনার ওইটার সাপ্লিমেন্ট না, ঠিক আছে? তো শুধু স্লাইড পড়লে ফেল নিশ্চিত। আমি এটা প্রথম ক্লাসেই বলছি যে আপনাদেরকে ব্ল্যাক এন্ড, মানে ওই বইয়ের যত ব্ল্যাক পার্ট আছে পুরোটাই পড়তে হবে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এবং কোন প্যারা কেন ইম্পর্টেন্ট সেটাও বলে দিচ্ছি। লার্নিং অবজেক্টিভ পড়াটাও ইম্পর্টেন্ট, যে আমি এটা পড়লে কি লার্ন করবো, আমি এই টপিক বা এই চ্যাপ্টার কভার করলে কি কি আমি শিখবো, বা এখানে আমার টার্গেট কি, ওই জিনিসগুলি পড়াও ইম্পর্টেন্ট ভালো বোঝার জন্য। ক্লিয়ার? আমাদের ম্যানুয়ালে তো ইনভেন্টরি পার্টটা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ম্যানুয়াল ইনভেন্টরি আছে, হ্যাঁ। এটা তো পাচ্ছি না আমি স্যার। আপনার কোশ্চেনটা ক্লিয়ার না, আপনার কোশ্চেন কি করছেন?
স্যার ইনভেন্টরি যে পার্টটা আমরা এখন পড়তেছি স্লাইডে, এটা তো বইতে পাচ্ছি না। আচ্ছা, আমরা নেক্সট ইয়াতে যাচ্ছি। এরপরে আসেন যে আমাদের the cost of conversion টা কি আসতেছে? Cost of conversion of the inventory includes cost directly related to the units of production such as direct labor. They also include a systematic allocation of fixed and variable production overhead that are incurred in converting material into finished goods. দেখেন, এখানে কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট বলে নাই, হ্যাঁ। কস্ট অফ কনভার্সন, তার মানে কস্ট অফ কনভার্সনে কিছু ডিরেক্ট কস্ট আছে, কিছু ইনডিরেক্ট কস্ট আছে। তাহলে আমরা যখন নেচার ওয়াইজ ক্যালকুলেশন করি তখন তো হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট বলি, বাট এখন দেখেন আপনার এই টাইপের কিছু আছে কস্ট অফ কনভার্সন, কিছু আছে ম্যাটেরিয়াল কস্ট, বা ধরেন আপনার পারচেস কস্ট। আচ্ছা, এখন কনভার্সনের ডিরেক্ট লেবারটা আছে, আবার কিছু আছে ডিরেক্টলি অ্যালোকেবল না, বাট আমার কনভার্সনে কাজে লাগে। যেমন আমি তো ডিরেক্ট লেবার, যে আমার শার্টটা বানাচ্ছে, সে যে মেশিন দিয়ে বানাচ্ছে, সেই মেশিনের ডেপ্রিসিয়েশনটা পার্ট অফ মাই কনভার্সন কস্ট, তাই না? আবার ধরেন সেই যে মেশিনটা বসাইছে যে বিল্ডিং এ, ওটার ভাড়াও তো আমার পার্ট অফ কনভার্সন কস্ট। তো সেটাকেও আমি একটা সিস্টেমেটিক অ্যালোকেশন, ওই যে একজন বলতেছিলেন আমি 1000 ইউনিট বিদ্যুৎ খরচ করি, 1000 ইউনিট শার্ট বানাই, সেক্ষেত্রে আমার পার ইউনিট 1 ওয়াট করে লাগে। হ্যাঁ, ওইভাবে একটা সিস্টেমেটিক বেসিসে আপনি অ্যালোকেট করে দিবেন, সেটা হচ্ছে আপনার কস্ট অফ কনভার্সন। আর এখানে দেখেন অ্যালোকেশনের ক্ষেত্রে দ্য অ্যালোকেশন অফ ফিক্সড প্রোডাকশন, আমার মাঝখানের যে অংশটা আছে, allocation of fixed production overhead to the cost of conversion is based on the normal capacity of the production facility. নর্মাল ক্যাপাসিটি কি, যে আমি নর্মালি যা করি, মনে করেন আমার 100 ইউনিট বানানোর ক্ষমতা আমার মেশিনের আছে, বাট নর্মালি আমি 70,000 ইউনিট করি, 1 লাখ ইউনিট করি না, 70,000 ইউনিট করি। নর্মাল ক্যাপাসিটি 70, সেক্ষেত্রে আমি 1 লাখ কনসিডার করলে হবে না। অথবা আমি নর্মালি 70 করি, আমার ওই মেশিনের হয়তো বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে 1 লাখ, আমি কোনো কারণে কোনো বছর করে ফেললাম 40,000, তখন কিন্তু আমি আবার 40,000 কনসিডার করতে পারবো না। আমাকে কনসিডার করতে হবে নর্মালি আমি যেটা করি। ঠিক আছে, আপনি ধরেন নর্মাল জিনিসটা বুঝতে গেলে ধরেন আপনার অফিস হচ্ছে 9টা 5টা, আপনি নর্মালি 9টা 5টা অফিস করেন, কিন্তু কোন একদিন আপনার রিপোর্টিং এর অনেক প্রেশার ছিল, আপনার অফিস থেকে বাইরেছেন 5টার জায়গায় 10টায়, আপনার অনেক প্রেশার ছিল 9টার জায়গায় চলে আসছেন 7টায়। আপনি যদি বলেন "এই তোমার অফিস টাইম করেন আমার 7টা থেকে 10টা", তাহলে কিন্তু হবে না। নর্মালি যেটা হয় সেটা কনসিডার করতে হবে হোয়াইল সিস্টেমেটিক অ্যালোকেশন। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। স্যার ওই লাইনটা আরেকবার একটু বুঝাই দেবেন। কোনটা? স্যার ফার্স্টের বক্সের সেকেন্ড লাইন, যে সিস্টেমেটিক অ্যালোকেশন অফ ফিক্সড এন্ড ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেডস। ওই যে ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড সিস্টেমেটিক অ্যালোকেশন। আচ্ছা, প্রথমে বুঝি যে ফিক্সড কোনটা ভেরিয়েবল কোনটা। ফিক্সড হচ্ছে ধরেন আমার রেন্ট, এটা একটা ফিক্সড কস্ট আমার, ঠিক আছে। ভেরিয়েবল যেমন ধরেন আমার ভেরিয়েবল হইতে পারে আমার এই যে আহ, সুতা মজুরি। বা ফোরম্যানের কস্ট, এরকম কিছু ধরেন আমার ভেরিয়েবল আছে। এটার সিস্টেমেটিক অ্যালোকেশন কি? সিস্টেমেটিক অ্যালোকেশন হচ্ছে একটা রিজনেবল বেস। লাইক ধরেন আমার যদি আপনার রেন্টের অ্যালোকেশনটা করতে হয়, তাহলে আমার দেখতে হবে যে আমি আসলে এই জায়গার কতটুকু জায়গা আমি অকুপাই করছি। লাইক ধরেন হয়তো বা ওখানে আমার প্রোডাকশনও হয়, ওইখানে আমার একটা ছোট্ট সেলস সেন্টারও আছে, ওইখানে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও আছে। এখন সেলস সেন্টার তো সেলিং এর সাথে রিলেটেড, অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা আছে সেটা অ্যাডমিন এক্সপেন্সের সাথে রিলেটেড, তাহলে আমার প্রোডাকশন বা কনভার্সনের সাথে রিলেটেড হচ্ছে 1/3 একটা অংশ। তাহলে সিস্টেমেটিক অ্যালোকেশন কি, আমার ফ্যাক্টরি বা যেখানে প্রোডাকশন হচ্ছে সে যতটুকু পোর্শন অকুপাই করতেছে সেটা শুধু আমি তাকে অ্যালোকেট করবো। দিস ইজ কল সিস্টেমেটিক অ্যালোকেশন। অথবা ধরেন আপনার ক্যান্টিনের খরচ, ক্যান্টিনের খরচ, ফ্যাক্টরিতে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের খরচ তো অ্যালোকেট করতে হবে। এটা সিস্টেমেটিক অ্যালোকেশন কি হইতে পারে, যে এই প্রোডাকশন ইউনিটের কতজন এমপ্লয়ি আছে, ওই প্রোডাকশন ইউনিটের কতজন এমপ্লয়ি আছে, এমপ্লয়ি ওয়াইজ একটা অ্যালোকেশন হইতে পারে, কারণ ক্যান্টিন তো সার্ভিস দেয় এমপ্লয়িকে। হইতে পারে একটা প্রোডাকশন ইউনিট অনেক বড়,
কিন্তু ওর এমপ্লয়ি বেশি না, ওর ম্যাক্সিমাম জিনিস অটোমেটেড। এখন যদি সে বড় বইলা ক্যান্টিনের বেশিরভাগ খরচ তারে আমি অ্যালোকেট করে দিই, তাহলে আরেক জায়গায় এমপ্লয়ি বেশি খায় বেশি কিন্তু সাইজে ছোট দেখে আমি কম দিলাম, সেটা তো হবে না, সেটা সিস্টেমেটিক হবে না। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে কি, এ প্রোডাকশন প্রসেস মে রেজাল্ট ইন মোর দেন ওয়ান প্রোডাক্ট বিং প্রডিউস সাইমultaneously। একটা প্রসেস থেকে একাধিক প্রোডাক্ট আসতে পারে। This is the case, for example, when joint product are produced or when there is a main product and a byproduct। মানে আমার দুইটা একসাথে হইতে পারে, দুইটি মেইন প্রোডাক্ট, আবার অনেক সময় হইতে পারে যে একটা আমার মেইন আর একটা হচ্ছে বাই প্রোডাক্ট। When the cost of conversion of each product are not separately identifiable, they are allocated between the products on a rational and consistent basis. For example, relative sales value। এটা হচ্ছে যে ধরেন মেইন প্রোডাক্ট বাই প্রোডাক্ট, আমরা যখন ওই যে সরিষার তেলের ইন্ডাস্ট্রি দেখি, আমার সরিষাগুলি দিই, সরিষা দিলে সরিষার তেল হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, ওখান থেকে একটা খৈল আসে যেটা আমাদের গো খাদ্য, গরু খায়, সেটা কিন্তু আমার একটা বাই প্রোডাক্ট। সব মিলে যখন আমরা গাছকে আমরা প্রসেস করে কাঠ বানাই, কাঠটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, কাঠের গুঁড়াটা সেটা আবার জ্বালানি হিসাবে ইউজ করে, সেটা হচ্ছে আমার বাই প্রোডাক্ট। আমার কাপড়, আমার গার্মেন্টস এর ক্ষেত্রে আমি যখন শার্ট বানাই, শার্ট তো আমার মেইন প্রোডাক্ট হলো, কিন্তু এখান থেকে অনেক জুট বের হয়, সেগুলো হচ্ছে আমার বাই প্রোডাক্ট। তো এখানে যেটা করতেছে, এখানে কি বলছে যে দুইটা প্রোডাক্ট আলাদা, কিন্তু যখন সেপারেটলি আইডেন্টিফাইবল না হয় তখন একটা কনসিস্টেন্ট মানে রেশনাল এবং কনসিস্টেন্ট বেসিসে এটাকে আহ আপনার অ্যালোকেট করতে হবে। এখন রেশনাল মানে আপনার লজিক্যাল হইতে হবে, আবার কনসিস্টেন্ট মানে ধরেন আপনার লজিক্যাল তো কয়েকটাই হইতে পারে। যেমন ধরেন আমরা একটু আগে বলতেছিলাম যে ক্যান্টিনের কথা, তো ক্যান্টিনে আপনার আমি বললাম কি যে ডিপার্টমেন্টটা বড় সেই ডিপার্টমেন্ট এমপ্লয়ি ওয়াইজ হওয়া দরকার। কিন্তু এখন এমন যদি হয় যে ওখানে 6 জন এমপ্লয়ি, কিন্তু ওই 6 জন এমপ্লয়ি হচ্ছে সিনিয়র এমপ্লয়ি, ওদেরকে অনেক ভালো খাবার দিতে হয়, দেখা গেছে ওই 6 জনের খাবারের ভ্যালু দিয়া ওই আরেকটা জায়গায় আরেকটা অংশের 60 জনের হয়ে যায়, হইতে পারে না? তাহলে এখন রেশনাল বেসিসটা কি হবে? এটা তো এখন একটু মানে কোশ্চেনেবল হয়ে গেল, তাহলে আমরা যে নাম্বার অফ এমপ্লয়িজ করতেছি এটা তো আসলে হচ্ছে না, এখানে ভ্যালুর একটা প্রশ্ন চলে আসতেছে। তাহলে এই যে রেশনালিটিটা চিন্তা করতে হবে। আর কনসিস্টেন্ট মানে হচ্ছে ধরেন আপনি একবার করলেন আমি পার ম্যান ওয়াইজ করব, আরেকবার করলেন না আমি পার ডিপার্টমেন্ট ওয়াইজ করব, এরকম যাতে না হয়। রেশনালি করবেন কিন্তু ইন এ কনসিস্টেন্ট হয়ে, এক একবার এক একটা না, বা এক একবার এক এক রকম ভাবে না। ক্লিয়ার এটা? জি স্যার। Most byproducts by their nature are immaterial and are often measured at NRV, and this is the value, and this value is deducted from the cost of the main product। মানে ম্যাক্সিমাম বাই প্রোডাক্টই বলতেছে লো ভ্যালু হয়, তার ওটার যেই রেভিনিউটা সেটা আমার মেইন প্রোডাক্টের কস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? লিফো ফিফো ওয়েটেড অ্যাভারেজ, এইটা কি বলতে হবে? কেউ আছেন এটা বুঝেন না? লিফো ফিফো ওয়েটেড অ্যাভারেজ স্যার সায়েন্স বল। ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন? জি স্যার, আমি। আচ্ছা, আপনার জন্য একটু বলি যে লিফো ফিফো, ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আমার এই ভ্যালুয়েশন মেথডের ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে বুঝেন হোয়াট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমি যে র মেটেরিয়াল গুলি আনবো সেগুলি যেটা প্রথমে ঢুকবে আমার ফ্যাক্টরিতে বা আমার গোডাউনে, আমি যখন এটা ইউজ করবো প্রথমটা আগে যাবে, তারপর একটা তারপরে যাবে, এইভাবে যাবে। আর লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেহেতু আমি একটার পর একটা রাখতেছি, আমি সব রাখলাম, ফার্স্টেরটা আনতে আনতে কষ্ট হবে, এই জন্য শেষেরটা আমি আগে নিয়ে নিবো, লাস্ট ইন কিন্তু ফার্স্ট আউট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ আমরা কিন্তু সব সময় সেম দামে জিনিসপত্র কিনতে পারি না। এই জন্য আমি যদি এমন হয় যে আগেরটা আগেরটা কম দাম, তাহলে আমি যদি সব আগেরটা বের করি সেক্ষেত্রে আমার তো কস্টিং কম আসবে, আমার প্রফিট কম হয়ে যাবে। অথবা আমি কস্টিং কম আসবে, সেলস প্রাইস ঠিক রাখছি, অনেক বেশি প্রফিট দেখাবে।
তাহলে এই জিনিসটা কিন্তু হয়ে যাইতে পারে। ঠিক আছে, আবার জি স্যার। লাস্ট ইন ফার্স্ট আউটের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আমি শেষে যেটা আনলাম ওটা ইউজ করে ফেললাম, এভাবে করতে করতে দেখা যাচ্ছে প্রথম যেটা আনছে ওটা জীবনেও আর বের হয় না, তো ওটা নষ্ট হয়ে যাবে না। জি। এই জন্য আরেকটা মেথড ফলো করে যে ঠিক আছে ওয়েটেড অ্যাভারেজ, আমার যখনই আসবে আমি সেটাকে দাম চেঞ্জ করে ফেলবো। লাইক কিরকম, যে ধরেন 10টা কিনছি 10 টাকা দিয়া, আবার 20টা কিনছি 15 টাকা দিয়া, তাহলে আমার যেহেতু 20টার অংশে বেশি, এখানে বেশি ওয়েট দিয়ে আমি ওয়েটেড অ্যাভারেজ করে আমি একটা প্রাইস বের করে ফেলবো, যাতে সবগুলি প্রাইসিং এর ইম্প্যাক্টই পড়ে। জি। মোটামুটি বুঝাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনি একটু দেখে নিয়েন, আমি আর এটা বলতেছি না। ওয়েটেড অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড কস্ট, এইটা একটু আর স্ট্যান্ডার্ড কস্ট আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট কি, অল ইনভেন্টরি আইটেমস আর ভ্যালুড অ্যাট এ প্রি-ডিটারমাইন্ড কস্ট if this standard cost differs from the price actually paid during the period, the difference is written off as a variance। আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্ট মনে করেন, আমার নর্মালি স্ট্যান্ডার্ড কস্ট কখন করি, যখন আমার একটা জিনিস অনেক দ্রুত চেঞ্জ হয় বা আমি সবসময় এটাকে ক্যালকুলেট করতে পারি না। যেমন ধরেন আপনার লেবার কস্ট, আমার লেবারের তো আওয়ারলি পে পে করি। অনেক সময় দেখা গেছে যে আমার একটু যদি এই সপ্তাহে স্ক্যাসিটি হয়, একটু বেশি টাকা দিয়ে আনি, স্ক্যাসিটি কম হলে কম টাকাও দিই। কারণ আমি কেমনে বুঝবো তখন আমার বেশি আসবে কখন আমার কম আসবে, এই জন্য আমি একটা মোটামুটি আইডিয়া করে নিই যে ভাই ঠিক আছে পার লেবার আমার 10 টাকা করে দেওয়া লাগবে, এটা একটা স্ট্যান্ডার্ড কস্ট, এইভাবে আমি করি। এখন অ্যাকচুয়ালি যদি আমার 11 টাকা দিতে হয়, আমি ওই 1 টাকা চার্জ করে দিচ্ছি। আর যদি দেখা যায় না আমি 10 টাকা করে ধরছিলাম বাট এই বছর অ্যাকচুয়ালি আমি 9 টাকা দিয়ে পেরে গেছি, তখন আমি কিন্তু ওই 1 টাকা কমাই দিচ্ছি। তো দিস ইজ স্ট্যান্ডার্ড যে প্রিডিটারমাইন্ড রেট। আর রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে যে যে আপনার যে জিনিসটা আছে এই জিনিসটা সেম আউটপুট পাইতে গেলে, এরকম আরেকটা বানাতে গেলে আপনার যে খরচটা হবে, সেই খরচটা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। মানে আমার এক্সিস্টিং ক্যাপাসিটিকে আমি রিপ্লেস করতে গেলে যেই খরচটা করা লাগবে, দিস ইজ রিপ্লেসমেন্ট কস্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। What is periodic average price? Average price differs from the cumulative weighted average method. Instead of calculating a new inventory value per unit, whenever a receipt occurs, a single average is calculated at the end of the period based on the percentage of all period. আচ্ছা, প্রথমে যখন আমি ওয়েটেড অ্যাভারেজ বলছি তখন আমি বলছি যখন নতুন একটা মাল আসবে নতুন দামে তখন প্রাইসে একটা চেঞ্জ আসবে, যখন একটা জিনিস চলে যাবে তখন একটা চেঞ্জ আসবে। কিন্তু এইভাবে করতে গেলে আমার এভরি ডে যদি আমার 10 বার আসে তাহলে কি আমি 10 বার করবো, বা আমার প্রতিদিন যদি আসে তাহলে কি আমি প্রতিদিন করবো। এই জন্য বলে ঠিক আছে আমি এভরি 3 মান্থে বা এভরি উইকে বা এভরি 15 ডেজে এভরি মান্থে গিয়ে আমি এই অ্যানালাইসিসটা করবো। মাসের মাঝখানে বা কোয়ার্টারের মাঝখানে বা সেমিনারের মাঝখানে আমি চেঞ্জ করবো না। দ্যাট ইজ কল পিরিয়ডিক, যে একটা নির্দিষ্ট পিরিয়ড দিয়ে দিব, ওই পিরিয়ডের উপরে আমি এই অ্যানালাইসিসটা করবো। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আজকের উপরে কি কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? তো ফর আজকে যা আলোচনা করলাম আমরা, আপনাদের কি কারো কোনো কিছু বুঝতে সমস্যা বা কোনো কিছু আছে? স্যার কস্ট কনভার্সনটা একটু বুঝিয়ে দিন। কনভার্সন কস্ট, জি। কনভার্সন কস্ট হচ্ছে ধরেন আমার এই শার্টটা বানাইছি, তো এটা বানাইতে গেলে তো আমার হচ্ছে কাপড় হচ্ছে র মেটেরিয়াল, কিন্তু এটাকে শার্টের পর্যায়ে আনতে গিয়া অন্যান্য যা খরচ আছে সবই হচ্ছে আমার কনভার্সন কস্ট। লেবারের টাকা দিচ্ছেন, তারপর হচ্ছে যে আপনি এটা জায়গার মতো বিক্রি করার জন্য নিয়ে আসছেন, মালটা আপনার ফ্যাক্টরি থেকে ডিসপ্লে সেন্টারে নিয়ে গেছেন, মেশিনের ডেপ্রিসিয়েশন, অ্যাডমিনের ফিটি, এই যত ধরনের খরচ আছে এগুলো হচ্ছে আপনার কনভার্সন, মানে কাপড় থেকে শার্টের রূপে আনার জন্য এই খরচটা। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা তো প্রোডাকশন কষ্ট হয়ে গেল না? প্রোডাকশন কস্ট বললে তো আপনার র মেটেরিয়ালটাও চলে আসবে। আহ
জি স্যার। কনভার্সন মানে হচ্ছে আপনার র মেটেরিয়াল যেটা, এটাকে আপনার আপনার এক্সপেক্টেড শেপে আনার যে খরচ, কনভার্ট করার খরচ। আগে তো এটা কাপড়ের মতো ছিল, কাপড় ছিল, এখন তো শার্ট হয়ে গেছে। ঠিক আছে স্যার। তারপর ধরেন আপনার কাঠ ছিল, এখন টেবিল হয়ে গেছে, তাহলে কাঠটাকে টেবিলে রূপান্তর করার জন্য যে খরচ সেটা হচ্ছে কনভার্সন কস্ট। আর প্রোডাকশন কস্ট হচ্ছে কনভার্সন প্লাস পারচেস কস্ট, যে কাঠটা আপনি কিনছেন। থ্যাংক ইউ স্যার। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, না যদি না থাকে তাহলে আমি শেষ করে দিব আজকে। স্যার দেখেন এটা একটু মাত্র দেড় মেবি ঘন্টা হতে ঈদের আমি কিন্তু আপনাদেরকে ওই প্রশ্ন প্র্যাকটিস করাতে পারতেছি না, এগুলো সব একসাথে করতে হবে, কারণ দেড় ঘন্টার ভিতরে প্র্যাকটিস এবং থিওরি একসাথে কভার করা যাবে না। স্যার ঈদের আগে এটাই আমাদের লাস্ট ক্লাস না স্যার আপনার সাথে? আমি তো জানি না কবে ক্লাস বন্ধ হবে, হোপফুলি। হোপফুলি স্যার 28 তারিখ থেকে হয়তো বা বন্ধ শুরু তো। এই উইকে আরেকটা এমআই ক্লাস আছে, সেটা অন্য স্যারের, আপনার না। তাহলে হয়তো বা আপনার সাথে লাস্ট ক্লাস। তা আপনি স্যার সিলেবাসের কোন কোন চ্যাপ্টার গুলো পড়াবেন স্যার? মানে অর্ধেক আপনি পড়াবেন, অর্ধেক আরেকজন স্যার পড়াবেন, এভাবে বিষয়টা? না 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 না, আপনি আমার আগের ভিডিওতে এটা বলা আছে, 1 থেকে 6 আমি পড়াবো। জি আচ্ছা স্যার। আজকে তো আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়ছি তাই না স্যার? হ্যাঁ। জি আচ্ছা। ঠিক স্যার আছে, সবাই আমার কি বলেন? আরেকটা জায়গায় কনফিউশন ছিল বলেন। স্যার, কস্ট ভার্সেস নিট রিয়েলাইজেবল ভ্যালু। এখানে ফুল কস্ট আর হচ্ছে কস্ট টু কমপ্লিট, এই জায়গাটা না একটু কনফিউশন, যে আমি যদি একটা শার্ট তৈরি করতে চাই, শার্টের ডিরেক্ট ইনডিরেক্ট সব কস্ট মিলেই তো ফুল কস্ট হবে। আর সেম জিনিস তো কস্ট টু কমপ্লিটের ক্ষেত্রেও তো সেম। আমার কাছে কনফিউশন না মনে না, হচ্ছে। এখানে হচ্ছে কি যে আমার তো ধরেন ইনভেন্টরি কয়েকটা ফর্মে থাকতে পারে। হুম এখন আমার যদি ধরেন ইনভেন্টরি থাকে ফিনিশ গুডস, মানে এই শার্টটাই থাকে, তাহলে তো এইটাকে আমার শেষ করার কিছু আমার অ্যাভেলেবেল আছে, সেটাই হচ্ছে আমার হুম কস্ট। আর এখানে বলতেছে যে ধরেন আমার এই শার্টটা এই পর্যায়ে নাই, হয়তো আমার এই কলারটা লাগানো হয় নাই, অথবা আমার বাটনটা লাগানো হয় নাই, অথবা আমার হাতাটাই লাগানো হয় নাই। তাহলে এখন ধরেন আমার কলার লাগানো হয় নাই, তাহলে পুরা শার্টটা বানাইতে লাগে 10 টাকা। এখন কলার যেহেতু লাগানো হয় নাই, কলার লাগাইলেই তো আপনি বিক্রি করতে পারবেন, তার আগে কি বিক্রি করতে পারবেন? না স্যার। না, তো এই জন্য এই যে কলার লাগানোর যে খরচটা, মানে এখন যেই পর্যায়ে আছে, এই পর্যায় থেকে এটাকে ফিনিশ গুডস এর পর্যায়ে নেওয়ার জন্য যেই খরচটা, সেটাকে বলতেছে টু কনভার্ট ইট টু দ্য এক্সপেক্টেড কন্ডিশন। সেই পর্যায়ে আনার জন্য যেটা খরচ, সেটা হচ্ছে আপনার বাদ দিতে হবে। কারণ আপনার এই শার্টের এখন ভ্যালু কত, আপনি তো বিক্রি করতে পারতেছেন না যেহেতু কলার লাগানো না, এই জন্য বলতেছে যে, ঠিক আছে সেলিং প্রাইস 15 টাকা, কলার লাগাইতে লাগবে আরো 2 টাকা, তাহলে এটা বাদ দিলে যে টাকাটা, সেটা হচ্ছে আমার এখন হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আংশিক পণ্য থেকে ফুল কমপ্লিট পণ্য তৈরি করতে। এক্স্যাক্টলি, আংশিক ফর্ম থেকে ফুল কমপ্লিট করার জন্য যে খরচটা, সেটাকে বলতেছে। ঠিক আছে স্যার। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। জি স্যার। জি স্যার। জি, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু থ্যাংক আলাইকুম স্যার। ইউ।